দেখো, ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, যদি কোনো মোহামেডান স্পোর্টিংয়ের বন্ধু থাকে, না তো তাকে 7 আপ খাওয়ানোর কোনো ভুল করো, আর না তো 7 আপ খাওয়াতে খাওয়াতে সাত সমুন্দর পার মে তেরে শোনাতে যেও না, বিপদে পড়ে যাবে। কারণ আজকে যে রেজাল্ট হয়েছে আর যে এক পেশে খেলা হয়েছে, এরপর মোহামেডান স্পোর্টিং কি করবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন। কারণ মানে আপাতত বোধহয় মোহামেডান স্পোর্টিংয়ের নামের পাশে যদি লিখে দেওয়া হয় বড় ক্লাব, তবেই সবাই জানবে, মানে যারা ইয়াং জেনারেশন তারা জানবে যে হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং হচ্ছে বড় ক্লাব। 1891 সালে প্রতিষ্ঠা হয়েছে, তার একটা লিগাসি রয়েছে, হিস্ট্রি রয়েছে। এটা আমরা যারা ফুটবলের কালচার করি তারা হয়তো জানি। কিন্তু হঠাৎ করে যদি কেউ ভাবে মোহামেডান স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং কী আছে ভাই? কিচ্ছু নেই। কারণ মোহনবাগান 5খানা গোল দিয়েছিল। মোহনবাগান 5টা গোল দেওয়ার পর তাদের কোনো ধরনের চেতনা হয়নি। ইস্টবেঙ্গলের কাছে 7খানা গোল খেলো। দুই বড় প্রধানের কাছে মোহামেডান স্পোর্টিং এইবারে 12টা গোল খেলো। এর আগে মোহামেডান স্পোর্টিংয়ের হিস্ট্রিতে কোনোদিনও হয়েছে কি না উই আর নট শিওর। আরও বেশি হতে পারতো, মানে মোহনবাগান ম্যাচেও আরও গোল হতে পারতো, আজকের ম্যাচটাতেও আরও গোল হতে পারতো, ডাবল ডিজিটে পৌঁছে যেতে পারতো। আজকে দুটো পোস্টে লেগে ফিরে আসে। পদম ছেত্রী 7খানা গোল কনসিড করেছে, 3টে পেনাল্টি থেকে গোল কনসিড করেছে, তারপরেও 8টা-10টা সেভ করেছে। যদি ওই 8টা-10টা সেভের বদলে 2-3টে এদিক ওদিক গোলে যেত, তাহলেই হয়ে যেত কেল্লা ফতে। আর যেগুলো পোস্টে লেগেছে সেখানে পোস্টের ভাগ্য যদি আজকে থাকতো, তাহলে 10টা গোল তো ভাই মিনিমাম হতোই হতো। আনোয়ার আলী হ্যাট্রিক করতে পারতো, ইউসুফ এসেসারি হ্যাট্রিক করতে পারতো, আরও গোল হতে পারতো। তো এই রকম ম্যাচ, মানে আমি খেলা দেখছিলাম, এই টিভি আমার এখানে, আমি খেলা দেখছিলাম আর ভাবছিলাম যে একটা টিমের সাথে দুবার প্র্যাকটিস ম্যাচ খেলার কী দরকার রয়েছে। আমার খারাপ লাগছিল রাকিবের জন্য। রাকিব আজকে কিছু করতেই হয়নি রাকিবকে, নিজের একদম একটা অচেনা পজিশনে খেললো। কেন খেললো, খেলেই বা কী করলো, কী কন্ট্রিবিউশন নিজেও জানে না, কারণ কিছু করতেই হয়নি। সেইভাবে ডিফেন্সের উপর কোনো প্রেসারই ছিল না। এবার কেন রাকিবকে দেখে খারাপ লাগলো, কারণ রাকিবের এরকমই একটা মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচে তার মাথা ফেটে যায়। মাথা ফেটে একটা দুটো না, 8টা সেলাই পড়ে। তারপর তাকে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়। এবার আবারও একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে হলো, সেখানে আর রাকিবকে কিছু করতে হয়নি। এবং ঠিক আছে, চলো, ইস্টবেঙ্গল 7 গোলে জিতেছে। মানে এই ম্যাচকে প্র্যাকটিস ম্যাচ বলবো না তো কী বলবো, এক পেশে ফুটবল হয়েছে। মোহনবাগানের ম্যাচটাও প্র্যাকটিস ম্যাচ ছিল, ফ্রম নো হোয়ার হয়তো একটা গোল হয়ে গেছিলো, একটা গোলে মোহনবাগান পিছিয়ে গেছিলো, তারপর 5খানা গোল ধড়াদ্দম করে দিয়ে দেয়। আজ তো উল্টো দিক থেকে কিচ্ছু করতেই পারেনি ইস্টবেঙ্গল, এমন প্রেশার রেখেছিল, এতই ধড়াদ্দম করে একদম শেষ অবধি গোল দিয়েছে যে কিছু বলার নেই। মানে এই ম্যাচের কী রিভিউ দেবো আমি সিরিয়াসলি জানি না। আমি একটা ফানি মুড নিয়ে আজকে ভিডিওটা বানাতে এসেছি, সিরিয়াসলি বলছি। এবং থাম্বনেলে দেখো আমি দিয়েওছি যে ইস্টবেঙ্গলের সপ্ত বান, 7খানা বানের মতো এসে পড়েছে। মানে একটা সেকেন্ডের জন্য মনে হয়নি, একটা কোনো সিঙ্গেল মুমেন্টের জন্য মনে হয়নি যে মোহামেডান স্পোর্টিং তারা আইএসএল খেলছে। এই মোহামেডান স্পোর্টিংয়ের টিমটা, এদের যদি আই লিগের সেকেন্ড ডিভিশনে ছেড়ে দেওয়া হয়, সেখানেও বোধহয় 4-5টা গোল ইজিলি খেয়ে যাবে। মানে সেখানেও মোটামুটি যা ক্ষমতা রয়েছে, অল ইন্ডিয়ান স্কোয়াড সেখানে, কিন্তু মাথায় রাখা দরকার আমাদের কিন্তু আই লিগের যে সেকেন্ড ডিভিশন রয়েছে, মানে এখন আইএফএল সেকেন্ড ডিভিশন, সেখানে কিন্তু বিদেশি প্লেয়াররা আর খেলে না। আই লিগ আর আইএসএলেই খেলে, মানে আই লিগ মানে আইএফএল আর আইএসএলেই খেলে। তো সেখানে ছেড়ে দিলেও 4-5টা গোল খেয়ে যাবে, এতটাই পুয়ার টিম। দেখো, মোহামেডান স্পোর্টিংয়ে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা এর আগে ইস্টবেঙ্গলে খেলেছে, মুম্বাইতে খেলেছে, গোয়াতে, কেরালাতে, নর্থ ইস্টে, জামশেদপুরে খেলেছে। এক আধজনকে পাওয়া যাবে হয়তো মোহনবাগানের রিজার্ভ টিম বা ইউথ টিমেও ছিল, পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এইসব প্লেয়ারগুলোকে তাদের টিম কেন ছেড়ে দিয়েছে? নিশ্চয়ই তাদের মধ্যে সেই কমতিগুলো দেখতে পাওয়া গেছিলো, সেই কারণে তাদের ছেড়ে দিয়েছে। কেউ কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল না যে ছেড়ে দিলে ভাই কি হবে আমার। হীরা মণ্ডলকে নিয়ে একটা সময় বিরাট হাইপ উঠেছিল, মোহিতোসকে নিয়ে একটা সময় বিরাট হাইপ উঠেছিল, গৌরব বোরাকে নিয়ে একটা সময় বিরাট হাইপ উঠেছিল। আমাদের ইন্ডিয়ান ফুটবলে হাইপটা খুব ভালো ওঠে, কিন্তু কনসিস্টেন্সি যারা রাখতে পারে না তাদেরকে নিয়ে আননেসেসারি হাইপ তুলে লাভটা কি? তারা আলটিমেট এরকম টিমেই খেলবে আর এই ধরনের ফুটবল আমাদেরকে উপহার দেবে। ইস্টবেঙ্গলের জন্য ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক রেজাল্ট, কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার, হয়তো এই পার্টিকুলার লাইনটাতে এসে অনেক ইস্টবেঙ্গল সমর্থক অফেন্ডেড হতে পারে, বা অনেকে হয়তো আমাকে এগ্রিও করতে পারে, যে এই 7 গোলের যে রেজাল্টটা, যে 7-0 এই রেজাল্টটার যে একটা ধারাবাহিকতা, একটা কনসিস্টেন্সি, এটা কিন্তু ধরে রাখতে হবে না। আমি বলছি না প্রতি ম্যাচে 7 গোল করতে হবে,
পরের ম্যাচটা প্রায় 19-20 দিন পর চেন্নাই এনএফসির এগেনস্টে রয়েছে। চেন্নাই এনএফসি টিমে কিন্তু 6 জন ফরেনার রয়েছে। তাদের এগেনস্টে আমাকে কোথাও এই কনসিস্টেন্সি শো করতে হবে যে ওই 7 গোলের ম্যাচটা একটা ফ্লুক ছিল না, যে মোহামেডান স্পোর্টিং শুধুমাত্র উইক টিম বলে একদম বটমে বসে আছে বলে আমি তাদেরকে 7 গোল মেরে দিয়েছি, ফ্লুক ছিল না। আমরা চেন্নাই এনএফসির এগেনস্টেও ভালো খেলতে পারি, এটা ইস্টবেঙ্গলকে দেখাতে হবে। এই জায়গাটাতে এসে হয়তো অনেকের খারাপ লাগবে যে তুমি কি 7 গোলের ম্যাচকে ছোটো করছো, ডেফিনেটলি না। বাট তুমি যদি কনসিস্টেন্সি শো করতে না পারো, তুমি যদি পরের ম্যাচটাতে এই লেভেল অফ পারফরমেন্স, এই ডমিনেশন তার যদি 60-70% শো করতে না পারো, তাহলে এই ম্যাচটার কথা কিন্তু মানুষ ভুলে যাবে। এবং অবশ্যই যে গ্যাপটা আপাতত এসে দাঁড়িয়ে গেল, দেখো 4টে ম্যাচ যখন কমপ্লিট হয়েছিল সব টিমের, তখন মোহনবাগান টপে ছিল। ইস্টবেঙ্গলের সাথে তখন মোহনবাগানের পয়েন্টের গ্যাপ ছিল 5 পয়েন্টের গ্যাপ ছিল। কারণ যে 4টে ম্যাচে মোহনবাগান কন্টিনিউয়াসলি জিতেছিল, সেই 4টে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম 2টো ম্যাচ জেতার পর তারপর হেরেছে, ড্র করেছে। 5 পয়েন্টের গ্যাপ তৈরি হয়ে গেছিল। ঠিক তার 2টো ম্যাচ উইক পর 6টা ম্যাচ উইক যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে পয়েন্টের গ্যাপ হচ্ছে 2। তো 2টো ম্যাচ উইকে 5 পয়েন্টের গ্যাপকে কিন্তু ইস্টবেঙ্গল 2 পয়েন্টে কমিয়ে আনতে পারলো, বা মোহনবাগান যেভাবে পরপর 2টো ম্যাচে হিউজ পয়েন্ট লস করেছে সেটাকে ইস্টবেঙ্গল কাজে লাগাতে পারলো। এবং যদি দেখি যে টপ 4 যে টিমরা রয়েছে তাদের পয়েন্ট হচ্ছে 11, 13, 14, এইরকম কিন্তু একটা গ্যাপ রয়েছে টিমগুলোর মধ্যে। তো আমার পার্সোনালি মনে হয় যে কোথাও এই যে রিদিমটা ইস্টবেঙ্গল পেলো, এই যে একটা রেজাল্ট আজকে ইস্টবেঙ্গল প্লেয়াররা নিয়ে এলো। দেখো নন্দকুমার শেখর স্ট্রাগল করছিল, একটা গোল পেয়েছে, তো গোল পাওয়া মানে কি? মোটিভেশন পাওয়া। সেই মোটিভেশনটা পরের ম্যাচে কাজে লাগাতে হবে। আনোয়ার আলী অ্যাজ এ ডিফেন্ডার খুব একটা ডিফেন্স আজকের ম্যাচে করতে হয়নি, বাট 2টো গোল পেয়েছে। এই মোটিভেশনটা পরবর্তী ম্যাচে কাজে লাগবে। যেভাবে ডমিনেশন শো করেছে, যেভাবে অ্যাটাকের পর অ্যাটাক তুলে নিয়ে গেছে, যেইভাবে কোথাও অপোনেন্টকে খেলতে না দেওয়া, মাঝমাঠকে পুরোপুরি কন্ট্রোল করে রাখা, এই জায়গাটা তুমি যদি পরের ম্যাচে না দেখাও, তুমি যদি এটাকে কনসিস্টেন্টলি না দেখাতে থাকো, কারণ এরপর কিন্তু আরও টাফ টিম সামনে আসবে যারা টেবিলে ভালো পজিশনে রয়েছে, তো তাদের এগেনস্টে যদি তুমি সেই পারফরমেন্স শো করতে না পারো, তাহলে যেটা মেন টার্গেট, তো সেখানে তো অ্যাচিভমেন্ট যাবে না। তো আমার পার্সোনালি মনে হয় যে ইস্টবেঙ্গলের এই 7-0 গোলের রেজাল্টটা টিমকে পজিটিভ একটা মাইন্ডসেট দিক, টিমকে পজিটিভ মোটিভেশন দিক। কোচের আজকে বিশেষ কিছু করার ছিল না, কারণ উল্টো দিকে মেহরাজউদ্দিন ওয়ার্ডের করার মতো কিছু ছিলই না যে তিনি এমন কিছু একটা করবেন যে উল্টো দিকে অস্কার ব্রুজো তিনি তার প্ল্যানিংকে চেঞ্জ করতে বাধ্য হবেন, তিনি একটা ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোক দেবেন, তিনি কোথাও স্ট্র্যাটেজিতে বদল আনবেন না। আজকে অস্কার ব্রুজনের যেটা করার কথা ছিল তিনি সাকসেসফুলি সেটা করেছেন। সেটা হচ্ছে বেশ কিছু বেঞ্চের প্লেয়ারকে অনেকক্ষণ গেম টাইম তিনি দিয়েছেন, এবং সেখানে তিনি দেখে নিয়েছেন যে এরা আমার হচ্ছে অল্টারনেটিভ অপশনস, এরা আমাকে ভাইটাল ম্যাচে কীরকম রেজাল্ট এনে দিতে পারে, এদেরকে একটু ফ্রেশ করে রাখা যায়। কারণ 19-20 দিন পর ম্যাচ রয়েছে, ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে, তারপর আরও বহুদিন পর ইস্টবেঙ্গল মাঠে নামবে। তো আমার পার্সোনালি আবারও বলছি, মনে হয় যে ইস্টবেঙ্গল অনেক বেটার কিছু করতে পারে এই সিজনে। এখনও অবধি হারিয়ে গেছে, অলরেডি সব শেষ হয়ে গেছে, যারা ওই 2-3টে ম্যাচের রেজাল্ট দেখেই কথা বলতে শুরু করেছিল অনেক ফ্যান্স, তো আমার মনে হয় যে সেটা কিন্তু নয়। এবং কোচ বদল নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, যে কোচ বদল কিন্তু কোনো সলিউশন হতে পারে না। তুমি সিজনের মাঝপথে এসে 6টা ম্যাচ তোমার হয়ে গেছে, আর 7টা ম্যাচ তোমার বাকি রয়েছে, এবং ডার্বিকে যদি একপাশে সরিয়ে রাখা হয়, তাহলে বাকি যে 6টা ম্যাচ রয়েছে, সেই 6টা ম্যাচ থেকে তুমি ম্যাক্সিমাম যত পজিটিভ পয়েন্ট তুলতে পারবে, তুমি তো ট্রফির তত কাছেই যেতে পারবে। তো সেটা যদি একজন কোচকে বদল করে দেওয়া হয়, নতুন কোচকে নিয়ে আসা হয়, রাতারাতি তিনি কিন্তু টেম্পোকে ধরতে পারবেন না, তিনি কিন্তু রিদিমে টাচ করতে পারবেন না। তো যা হবে, যা আছে কপালে ছেঁড়া কাঁথা বগলে, এটা ভেবে নিয়ে অস্কার ব্রুজনের হাতে বাকি সিজনের দায়িত্বটা দেওয়া হোক। তিনি যা করবেন, যেখানে রাখবেন, সেটাই হয়তো ইস্টবেঙ্গলের জন্য পাওনা। তার থেকে বেশি কিছু নতুন কোচকে নিয়ে এসেও কিন্তু হবে না, সম্ভব নয় সেটা। কারণ একজন কোচ আসবেন, তিনি তার ফিলোসফি শো করবেন, প্লেয়ারদের সাথে একটা বন্ডিং তৈরি হবে, হতেই দেখবেন লিগটা শেষ হয়ে গেছে, এবং যতটুকু আশা ছিল দেখবে সেটা হয়তো আচ্ছাড়া হয়ে গেছে। এইসব নিয়ে কথা বলেছি আমি, এবং আমার পার্সোনালি মনে হয় যে কোচ পরিবর্তন, এই যে একটা ধোঁয়া উঠেছিল, আজকের পর সেটা অনেকটা স্তীমিত যাবে। কিন্তু অস্কার ব্রুজোকে প্রমাণ করতে হবে ঠিক পরবর্তী ম্যাচে। আজকে যে পারফরমেন্স দেখেছি আমরা, যেভাবে গোলস গ্যালোর দেখেছি, এই টেম্পোটাকে তাকে পরবর্তী ম্যাচে পরিষ্কারভাবে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং তাকে কোথাও আবারও ইস্টবেঙ্গলকে, এই যে ইস্টবেঙ্গল একটা 4th পজিশনটা ফেরত পেয়েছে, ইস্টবেঙ্গল এই টপের দিকে উঠে এসেছে, এই জায়গাতে ইস্টবেঙ্গলকে বসে থাকতে হবে,
এবং চেষ্টা করতে হবে যে বাকিরা যখনই পয়েন্ট লস করবে সেটাকে কাজে লাগিয়ে ঠিক এইভাবে ওপরের দিকে উঠে আসা এবং নিজের জমিটাকে আরও বেশি করে শক্ত করা। তো এই হচ্ছে ব্যাপার, আলাদা করে আর কিছু বলার নেই, কারণ 3টে গোল পেনাল্টি থেকে হয়েছে। প্রথমের ওই লং রেঞ্জার অসাধারণ একটা আনোয়ার আলীর গোল, এবং তারপরে শেষ গোলটা মানে শুরুটা হয়েছিল ওই একটা কি বলবো মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই দিয়ে, আর শেষটা হলো একদম রলিকের আইসক্রিম দিয়ে। ঠিক সেরকমই ব্যাপার হলো যে সুন্দর একটা লং রেঞ্জার একটা গোলাজো আমরা দেখলাম। আর লাস্ট গোলটা নন্দকুমার শেখরের গোলটা, সেটাও কিন্তু গোলাজো, ওটাও ওই জায়গা থেকে একদম টপ কর্নারে ফিনিশ করা, গোলকিপারের কিছু করার নেই। এরকম গোল একটা প্লেয়ারকে কিন্তু মোটিভেশন দেবে, একটা প্লেয়ারকে পজিটিভ মাইন্ডসেট দেবে। এবার সেটা কতটা এই প্লেয়াররা এগিয়ে নিয়ে যেতে পারবে ইস্টবেঙ্গলের জন্য, কতটা ইস্টবেঙ্গলকে অনেক বেটার রেজাল্ট এনে দিতে পারবে, সেটাই হবে দেখার বিষয়। মোহামেডান স্পোর্টিংকে নিয়ে আর কিছু বলার নেই, অনেক কিছু বললাম, যতটা কম বলা যায় ততই ভালো। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সেই ব্যাপার যে অন্ততপক্ষে বেশিরভাগ প্লেয়ারকে কিছু করতেই হয়নি। আমার একটা জিনিস শুধু মনে হচ্ছিল, এইটা বলে শেষ করবো, সেটা হচ্ছে প্রভসুকান সিং গিল গেমের মধ্যে নেই, একটু আধটু বল ওর কাছে যাক, নাহলে মনে হচ্ছিল যে মানে তোরাই খেল ভাই, আমি উঠে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে যেত ওর মধ্যে, জোকস অ্যাপার্ট। এবং আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল, হয়তো অনেকে এগ্রি করবে এখানে, প্রথম যখন ইস্টবেঙ্গলে 4টে গোল হয়ে গেল, মানে সেই 4টে গোলের মধ্যে প্রথম গোলটা ওই লং রেঞ্জের একটা গোল, এবং পরের 3টে গোল হচ্ছে তোমার পেনাল্টি থেকে, তখন আমার কোথাও ফিল হচ্ছিল যে ইস্টবেঙ্গল এত কর্নার পাচ্ছে, এত কর্নার, বোধহয় আজকে 20-22টা কর্নার পেয়েছে, এত কর্নার, মানে তখন ওই 12-13টা কর্নার পেয়েছে। তো এত কর্নার, এবার কর্নার থেকে বা সেট পিস থেকে একটা গোল হোক, বেশ কয়েকটা ফ্রি কিকও হয়েছে, সেট পিস থেকে একটা গোল হোক, সেটা খুব ভালো লাগবে, কারণ একটা টিম এতগুলো কর্নার পাচ্ছে বাট সেখান থেকে গোল কনভার্সন হচ্ছে না, এটা দেখতে কেমন একটা বেমানান লাগে। দেখো তার পরের দুটো গোল মানে 5 আর 6 নম্বর গোলটা কিন্তু দুদিকে দুটো কর্নার থেকে হয়ে গেল, এবং তারপর মনে হচ্ছিল যে চলো সবই তো হয়ে গেছে, মানে পেনাল্টি হয়ে গেছে, লং রেঞ্জার হয়ে গেছে, সেট পিস থেকে গোল হয়ে গেছে, একটা ওপেন প্লে থেকে গোল হোক, একটা একটু বিল্ড আপ থেকে হোক, একটা প্লেয়ার কাট করে ভেতরে ঢুকবে, একটা ভালো ফিনিশ করবে, কারণ প্রচুর চান্স ক্রিয়েট হচ্ছিল, বেশ কিছু জায়গাতে পদম ছেত্রী ভালো সেভ করে বাঁচিয়ে দিয়েছে, বেশ কিছু জায়গাতে হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে গোল মিস হয়েছে, ঠিক কথা, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটা ওপেন প্লে থেকে গোল হোক, সেটাও নন্দকুমার শেখর করে দিল। মানে একটা ম্যাচ 7টা গোল, যত রকমভাবে হওয়া দরকার, যত রকমভাবে একটা টিম গোল করতে পারে, সবটাই কিন্তু হয়েছে। এই রিদিম, এই টেম্পো ধরে নিয়ে ইস্টবেঙ্গল যত ভালোভাবে এগোতে পারবে, তত ভালো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আগামী দিনের যে লিগ উইনিংয়ের যে রাস্তা, সেটাই কিন্তু প্রশস্ত করবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, কেমন ম্যাচ দেখলে, কেমন এনজয় করলে, আর অবশ্যই যেটা আগেই বললাম যে 7 আপ খাওয়ানোর ভুল কিন্তু কোনো মোহামেডান স্পোর্টিংয়ের বন্ধু ফ্যানকে করতে যেও না। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।